সুপ্রিয় দর্শক, রাতের সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো, ইরান আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে বললেন আয়াতুল্লাহ আল খামেনি। জানাবো, ইলিশ কিনতে ইউনুসের গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নেওয়া এক সময়ের দাবি, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, হাসনাত আবদুল্লাহকে বাংলাদেশে জোহরান মামদানি বললেন পিনাকি ভট্টাচার্য। জানাবো, তোষামোদি করতে কিছু নেতা তারেক রহমানকে মাস্টারমাইন্ড বললেন সার্জিস আলম। কেমন ছিল ৭৫ পরবর্তী আওয়ামী লীগের জীবন কাহিনী, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশকে নির্বাচনের ইতিহাস কি বলে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। যুদ্ধবিরতির 2 দিন পর নিরাপত্তা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংঘাতের ইসরায়েল বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। পরে টেলিভিশন ও জাতির উদ্দেশ্যে খামেনির ভিডিও বার্তা প্রচারিত হয়। এক্স পোস্টে খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করছে কারণ তারা মনে করেছিল যে যদি তারা না হয় তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে একটি কঠিন থাপ্পড় দিয়েছে। পরবর্তী ইংরেজি ভাষায় একটি বার্তা খামেনি বলেছেন, ইসলাম প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। পরে টেলিভিশন প্রচারিত ভিডিও বার্তায় ইরানের এই সর্বোচ্চ নেতা বলেছেন, আমি মিথ্যাচারী জায়নবাদী শাসনের উপর বিজয়ের জন্য আমাকে অভিনন্দন জানাই। সবচেয়ে হইচই আর দাবির মধ্যে জায়নবাদী শাসন ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং ইসলামিক রিপাবলিকের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে। তিনি আরও বলেছেন, মার্কিন শাসনের উপর আমাদের প্রিয় ইরানের বিজয়ের জন্য অভিনন্দন। মার্কিন শাসন সরাসরি যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা মনে করেছিল যে যদি তারা এটি না করে তাহলে জায়নবাদী শাসন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তারা সেই শাসনকে বাঁচানোর চেষ্টায় যুদ্ধে প্রবেশ করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি। জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বলেন, ইসলাম রিপাবলিকান মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে একটি কঠিন চপেটাঘাত করেছে এবং আল ইহুদ এর বেশে আক্রমণ করেছে এবং ক্ষতি সাধন করেছে, যা এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। সর্বোচ্চ নেতা আরও উল্লেখ করেন, ইসলামিক রিপাবলিকের পক্ষ এই অঞ্চলে মার্কিন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো প্রবেশাধিকার থাকা এবং যখনই প্রয়োজন মনে করবে তখনই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও পুনরাবৃত্তি হতে পারে। যদি কোনো আগ্রাসন সংঘটিত হয় তবে শত্রুপক্ষকে অবশ্যই ভারী মূল্য দিতে হবে। এদিকে ইলিশ কিনতে ইউনুসের গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নেওয়ার এক সময়ের দাবি। চাঁদপুর বাজারে ইলিশ এসেছে কিন্তু গরিবের হাতে এখনও খালি। 1 কেজি ইলিশ 2500 টাকা। এই টাকায় গরিব সারা মাসের বাজার খরচ শেষ। রিস্কাওয়ালা, দিনমজুর, ফেরিওয়ালার মুখে ইলিশ এখন স্বপ্নের মতো। অথচ এই দেশে মোহাম্মদ ইউনুসের নামে এক অবৈধ দখলদার দেশ বাঁচানোর নাটক করে বিদেশি রাষ্ট্রের কাছে থেকে কোটি কোটি ডলার নিয়ে নিজেরা লালে লাল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের নামে সুদখোরি চক্র, ক্ষুদ্র ঋণের নামে গরিবকে চিরঋণী বানানোর ফন্দি। এসবের পরও আজ গরিবের পাতে ইলিশ জোটে না। ইউনুসের নোবেল প্রাইজের পেছনে লুকিয়ে আছে গরিবের রক্ত ঘামে ভেজা টাকা। এদেশে যারা গরিব বাঁচানোর নাটক করে তারা দেশে গরিবের সর্বনাশ করতেই আসে। ইউনুসের ক্ষুদ্র ঋণ গরিবকে দিয়েছে শুধু ঋণের জাল, মুক্তি নয়। গ্রামের মহিলারা আজ সুদের বোঝা টানতে টানতে জীবন দুর্বিষহ গড়ে তুলেছেন। অথচ ইউনুস বিদেশে সেমিনার করে বেড়ায়, গরিবের দুঃখ দুর্দশা নিয়ে বক্তৃতা দেয়। এই ভণ্ডামির শেষ কোথায়? গরিবের পেট ভাত নেই আর ইউনুসকে ব্যাংক অ্যাকাউন্ট জমা হয় কোটি কোটি টাকা। ইলিশের দাম আকাশ ছোঁয়া কিন্তু এই অসরকারের মাথা ব্যথা নেই। যারা বাজার নিয়ন্ত্রণ করার কথা তারা আজ নীরব দর্শক। প্রশাসন বলে দাম নির্ধারণ করা যায় না, মানে লুটেরা ব্যবসায়ীরা যা খুশি দাম হাঁকাবে, গরিব খাবে হাওয়া। গরিবের রক্তে চুষে ইউনুস ও তার দলবল আজ কোটি কোটি ডলারের মালিক। এদিকে হাসনাত আবদুল্লাহকে বাংলাদেশের জোহরান মামদানি বললেন পিনাকি ভট্টাচার্য। এবার হাসনাত আবদুল্লাহকে বাংলাদেশের জোহরান মামদানি বলে একাধারের লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। আজ রাতে এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন, এস্টাবলিশমেন্ট, ইসলামোফোবিয়া এবং নব্য সুশীলগিরির বিরুদ্ধে লড়াই করে এমন এক তরুণ বাংলাদেশ আছে যাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ অন্যতম।
তিনি আরও বলেন, নিউ ইয়র্কে জোহরান মামদানির জয় বিশ্বজুড়ে আশার আলো তৈরি করছে। তেমনি বাংলাদেশের কম্প্রোমাইজের রাজনীতি না করে চ্যালেঞ্জের রাজনীতি করে হাসনাত আবদুল্লাহ অনেকটাই ডিপ স্টেটের চক্ষুশূল হয়েছে। তোমাদের রাজনীতি ভবিষ্যতেও এমন পজিশনে থাকলে গণমানুষের সমর্থন করবে। পিনাকি ভট্টাচার্যের এই পোস্টে ৮১,০০০ মানুষ নিজের প্রতিক্রিয়া জানায়। এর প্রতিক্রিয়া আরেকটি পোস্ট দেন তিনি। পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, বাংলাদেশের রাজনীতি বলদ আইডেন্টিফাই খুব করা সহজ হবে। আর আমার পেইজে হাসনাত আবদুল্লাহকে নিউ ইয়র্কে জোহরান মামদানির সাথে তুলনা করে একটা পোস্ট দিয়েছিলাম। তো পোস্টটিতে ৩৩,০০০-এর উপর লাইক, ২২,০০০-এরও বেশি লাভ রিয়েক্ট, ২,০০০-এরও বেশি কেয়ার রিয়াক্ট পড়েছে। সব মিলিয়ে রিয়াক্ট ৬৩,০০০। কিন্তু আশ্চর্যজনকভাবে পোস্টটিতে হিন্দুত্ববাদী প্লাস আওয়ামী লীগ বিএনপি মিলিয়ে ৩,৫০০ হাহা দিয়েছেন। এই হচ্ছে বাংলাদেশের আগামী রাজনীতির জনসমর্থন। বাকিটা আপনারা যেটা ভালো মনে করেন। তোষামোদী করতে কিছু নেতা তারেক রহমানকে মাস্টারমাইন্ড বলছেন সার্জিস। বিএনপির কিছু নেতা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে সার্জিস আলম তার এক পোস্টে বলেন, বিএনপির কিছু নেতা তোষামোদী করতে গিয়ে জনাব তারেক রহমানকে এখন জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন। ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করা এই আকামটা কিভাবে করেন? এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে যায়। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠদের অনেকেই যোগ দেয় খুনিদের সঙ্গে। বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগেরও দেখা দেয় ভাঙন। তা অব্যাহত থাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পরও। তবে শেখ হাসিনা তার দৃঢ় নেতৃত্ব আবার দলকে ঐক্যবদ্ধ করেন। তার নেতৃত্ব দল এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। এদিকে বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক ত্যাগী নেতাকে নানা প্রলোভন এবং অত্যাচার নির্যাতন করেও টলানো যায়নি। বিপরীতে ভীরু ও পদলোভী বেশ কিছু নেতাখুনি মোস্তাকের মন্ত্রিসভায় যোগ দিয়ে আওয়ামী লীগকে চেপে ফেলে দেয়। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে প্রায় ১ বছর পর ১৯৭৬ সালে ২৫শে আগস্ট আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মহিউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে সাজেদা চৌধুরী নেতৃত্ব দলের কার্যক্রম ও মিজানুর রহমান চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত প্রতিটি কমিটি একযোগে কাজ করে যাবে বলে সিদ্ধান্ত হয়। ওই সভায় ৩১শে আগস্টের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নামে দলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গঠনতন্ত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর সূত্র ধরে ১৯৭৬ সালে ৪ নভেম্বর আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করে। পরে ১৯৭৭ সালে ৩ ও ৪ এপ্রিল হোটেল ইডেনে অনুষ্ঠিত সম্মেলন ঐক্যমতের ভিত্তিতে কমিটি গঠন সম্ভব না হওয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দিনকে আহ্বায়ক করা হয়। তাকে নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে ১০ দিনের মধ্যে ৪৪ সদস্যের একটি সাংগঠনিক কমিটির নাম ঘোষণার দায়িত্ব দেওয়া হয়। কারারুদ্ধ নেতারা মুক্তি লাভের পরও কমিটিতে অন্তর্ভুক্ত হবেন বলে সিদ্ধান্ত হয়। এদিকে ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রহসনে নির্বাচন করে। এটি ছিল একটি একতরফা নির্বাচন। সেই প্রহসনের একতরফা নির্বাচন মোট ভোট পড়েছিল বলে দেখানো হয়েছিল ২১% এবং বিএনপির ২৭৮টি আসন লাভ করে। সেই নির্বাচনে ফ্রিডম পার্টিকে ১টি ও স্বতন্ত্র প্রার্থীকে ১০টি আসন দেওয়া হয়। এর আগে মাগুরা উপনির্বাচনের ইতিহাস সবাই জানে। ৯০ পরবর্তী সময়ে মাগুরা উপনির্বাচনের মাধ্যমেই নির্বাচন কারচুপির কার্যক্রম শুরু হয়। এরপর ২০০৪ সালে ১ জুলাই ঢাকা ১০ সংসদীয় আসনে উপনির্বাচনও বিএনপি নির্বাচনকে এক প্রহসনের পরিণত করেছিল। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার কোনো ইতিহাস নেই বিএনপির। বাংলাদেশ ইতিহাসের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর একেবারেই হয়েছিল এবং সেটি করেছিলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। বিএনপির ইতিহাস নির্বাচন কারচুপি ও জালিয়াতির ইতিহাস। এই বিএনপি আজ ২০১৪ এবং ২০১৮ এবং ২০২৪ সালে নির্বাচনের জন্য তৎকালীন নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করছে। ২০১৪ সালে নির্বাচন বিএনপির অংশগ্রহণ করেনি, বরং নির্বাচন প্রতিহত করার জন্য হেন কোনো নৃশংস নেই যা তারা করেনি। ২০১৮ সালে নির্বাচন বিএনপির অংশগ্রহণ করেছিল নামে মাত্র। মূল উদ্দেশ্য ছিল দলের নিবন্ধন রক্ষা করা। কি আজব বাস্তবতা, যাদের জন্ম সামরিক শাসন জারির মাধ্যমে এবং যারা সারা জীবন কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি, যখনই সুযোগ পেয়েছে নির্বাচন কারচুপি করছে, সেই বিএনপি এখন শুদ্ধ হয়ে গেছে।